আরে শোনো বউ, আমি কাজে যাচ্ছি। আর শোনো, মা যদি তোমাকে কিছু বলে অত বেশি কথা বলতে হবে না, ঠিক আছে? তুমি চুপচাপ সব কিছু শুনে নেবে। আর জানোই তো মা একটু বেশি বেশি কথা বলে। সে তো জানি যে আমি কারোর সাথে তেমন ভালোভাবে কথা বলি না, কারণ মা তো আমাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। কিন্তু তার কোনো কথার উত্তর আমি দিই না, সব সময় মুখ বন্ধ করে সব কিছু শুনে নিই। এই পাড়ায় কোনো কেউ আছে যে আমাকে ভালো কথা বলে? সবাই তো আমাকে কত রকমের কথা শোনায়। আমার গায়ের রং কালো নিয়ে আমাকে কত রকমের কুটো কথা শোনায়। আমার যে শুনতে ভালো লাগে না। আমিও তো একটা মানুষ, আমার যে খুব কষ্ট হয়, জানো তো। দেখো গিন্নি, তুমি অত পাড়ার কারোর কথা শুনবে না, বুঝেছো? আমি তো তোমাকে নিয়ে সংসার করছি। যখন তোমার গায়ের রং নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে পাড়ার লোকের সমস্যা হয়ে কি লাভ বলো তো? না, তুমি কারোর কোনো কথা শুনবে না, বুঝেছো? সে তো জানে যে তুমি আমার পাশে আছো, সেই কারণে তো আমি অনেক ভরসা পাই। আর তোমার মুখ যে আমি কারোর সাথে কোনো কিছু কথা বলি না, আমি সব কিছু মুখ বন্ধ করে শুনে নিই। আর শুনে নিতে রাজি আছি, কারণ তুমি মানুষটা যে খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, শোনো গিন্নি, আমি তাহলে কাজে বেরিয়ে পড়ি। আবার যে দেরি হলে মালিক আমাকে আবার উল্টো পাল্টা কথা শোনাবে। ঠিক আছে, তুমি বাড়িতে থেকো, আমি তাহলে আসি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সাবধানে যাও, আর কাজে থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। তারপর রাহুল কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল। আর ঠিক তখন রাহুলের মা মালতী তখন তাকে ডেকে বলতে থাকে, আরে বাবা, তুই কাজে যাচ্ছিস রে? ভেবেছিলাম তো অনেক কিছু, আর হয়ে গেল যে কি 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 আর বলবো রে বাবা। আরে মা, তোমার আবার কি হলো? তুমি কি ভেবেছিলে আর কি হয়েছে বলো দেখি তো। আমার কত স্বপ্ন ছিল তোর জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো, কিন্তু আর সে কপালে জুড়ল কই। দেখ, একটা কালী ভূতিকে তুই বিয়ে করে নিয়ে চলে আসলি। আমি তোকে কতবার বলেছি ওই মেয়েকে বিয়ে করিস না, বিয়ে করিস না, কিন্তু তুই আমার কোনো কথা শুনলি না। দেখে দেখে ওই ভূতি মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আসলি বাবা। মা, আবার তুমি সকাল সকাল এইসব কথা বলতে শুরু করেছো? আমি এখন কাজে যাচ্ছি, আর কাজে যাওয়ার সময় তোমার এইসব কথা বলার সময় হলো? মা, রূপা কি খারাপ আছে বলো তো? ওর গায়ের রং খারাপ বলে কি ও খারাপ হয়ে গেছে নাকি? ওর মনটা একবার দেখো তো, ও কত ভালো। আমাদের বাড়ির জন্য সব কিছু করে, তোমার জন্য এত কাজ করে, তোমার সেবা ধর্ম করে, তারপরেও তুমি ওকে এমন এমন কথা শোনাচ্ছ। দেখ বাবা, যদি অন্য কোনো একটা সুন্দরী মেয়ের সাথে তোকে বিয়ে দিতাম, তাহলে সেও তো এসে আমার সেবা ধর্ম করতো, সংসারের সব কাজ করতো। তাতে কি বলতো? দেখ তো, পাড়ার লোক কেউ ওকে ভালো বলে? সবাই দেখলে থুতু থুতু করে। তাহলে তুই বল, এমন একটা বৌমা বাড়িতে নিয়ে এসেছিস, আমাদের কোনো সম্মান থাকে না, মান সম্মান আবার চলে যায়। দেখো মা, পাড়ার লোক কি বললো না বললো তাতে আমার যায় আসে না। সংসার তো আমি করছি। যখন রূপাকে নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে পাড়ার লোক কি বললো না বললো তাতে আমার কোনো যায় আসে না মা। আর এবার তুমি একটু চুপ করো তো মা। রূপাকে নিয়ে এইসব উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো। রূপাকে তুমি মেয়ের মতো করে ভালোবাসো। দেখো না, সব কিছু ভালোই হবে মা। কি বললি খোকা? ওই কালী ভূতিকে আমি আমার নিজের মেয়ে ভাববো? কখনো না। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন ওই কালী ভূতিকে আমি আমার মেয়ে ভাবতে কোনোদিনও পারবো না, বুঝেছিস তো খোকা? তুই যা ভাবার ভেবে নে। আর তোর বউয়ের সাথে আমার কোনোদিনও চলবে না, বুঝেছিস? তোর বউ আমার কোনোদিনও মন জুগিয়ে চলতে পারবে না। হ্যাঁ, তার থেকে একটা কাজ কর বাবা, ওই কালী ভূতিকে এই বাড়ি থেকে তাড়িয়ে একটা রূপবতী মেয়েকে তুই বিয়ে করে নিয়ে আয় রে বাবা। দেখ না, তোর জীবনটা আরো ভালো উজ্জ্বল হয়ে যাবে রে। দেখো মা, আমি রূপাকে ভালোবাসি আর রূপার সাথেই সংসার করতে চাই। অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করতে আর পারবো না। আমার জীবনে রূপাই শ্রেষ্ঠ। এইসব কথা বলে রাহুল কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জানি না বাপু, এই কালী ভূতি যে আমার ছেলেটাকে যে কি বশ করে রেখেছে তা কে জানে। ওকে ছাড়া তো আমার ছেলে আর অন্য কিছু দেখতেই পায় না চোখে, সব সময় ওই কালী ভূতিকেই দেখতে পায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন রূপা তার শাশুড়ি মায়ের কাছে এসে বলতে থাকে, মা, বলছিলাম যে কি, ঘরেতে তো শাকসবজি কিছুই নেই, আপনি একটু বলে দিন না আজকে কি রান্না করব। কি আর রান্না করবি রে কালীভূতি? আমার মুন্ডুটা কেটে রান্না কর দেখি, তাহলে তুই একটু শান্তি পাবি, বুঝেছিস? ছি ছি মা, এইসব আপনি কি কথা বলছেন?
এইসব কথা একদম বলবেন না মা। আর এমনভাবে কেন কথা বলছেন আমার সাথে? আমি কি অন্যায় করেছি বলুন না মা? দেখ কালীভূতি, একদম বেশি নাটক করবি নি আমার সামনে, বুঝেছিস তো? আর শোন, তোর হাতের রান্না খেতে আমার একদম পছন্দ হয় না। কি করব, আমার যে বয়স হয়ে গেছে, তেমন ভালো কাজকর্ম করতে পারি না। তোর মতো কালো ভূতির হাতে রান্না খেতে আমার একদম পছন্দ হয় না। মা, আমার গায়ের রং কালো, তাতে আমি কি করতে পারি? আমি তো নিজে নিজে কালো হইনি মা। ঈশ্বর আমাকে যেমনভাবে তৈরি করেছে আমি তো ঠিক তেমনই ভাবে। মা, আপনি একটা কথা বলুন তো, মা কালীর গায়ের রং তো কালো, তাহলে সবাই তো মা কালীকে খুবই পছন্দ করে। তাহলে আজকে যদি আমাদের গায়ের রং কালো হয়, তাহলে লোকে এত কুটো কথা কেন শোনায় মা বলুন তো? ছি ছি কালীভূতি, তুই ভগবানের সাথে তোর তুলনা করছিস? শোন, তোর যা খুশি রান্না করার কর, তাতে আমি কিচ্ছু বলবো না। আমার শুধু দুটো খাওয়ার দরকার, কি করলি না করলি আমার দেখার দরকার নেই। তবে তুই গিয়ে রান্নাটা বসা। রূপা তার শাশুড়ি মায়ের মুখ থেকে এমন কথা শুনে তার খুব খারাপ লাগতো। রূপা কিছু বলতো না, চুপচাপ থাকতো। তারপর রূপা রান্না করার জন্য বেরিয়ে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে রূপা একদিন জল আনতে যায়, আর সেখানে দুটো বউ তাদের নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দেখো দিদি দেখো, ওই যে কালী জল আনতে চলে এসেছে। কি করেছে মালতী কাকি এই কালী ভূতির সাথে অত সুন্দর ছেলেকে বিয়ে দিল, তা কে জানে। পুরো ছেলের জীবনটা যে নষ্ট করে দিয়েছে এই কালী ভূতির সাথে বিয়ে দেওয়ার পর থেকে। সে যা বলেছ দিদি, তবে আমি একটা কথা শুনেছি, এই কালী ভূতির নাকি বর নাকি খুব ভালোবাসে গো। কি আর বলবো, বর যদি কালী ভূতিকে দেখে এত ভালোবাসে, তাহলে আমরা গ্রামের মানুষ ওকে ছি ছি করে লাভ কি বলো তো দেখি। জানো তো দিদি, মালতী মাসি আমাদের বাড়িতে এসে কত না দুঃখ করছিল। বলছিল যে নিজের বৌমার একদম পছন্দ না, ভেবেছিল একটা সুন্দরী মেয়েকে বাড়ির বৌমা করে আনবে, কিন্তু সে আর হলো না। তবে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপা তাদের সব কথা শুনছিল। তবে তার খারাপ লাগছিল, কিন্তু সে চুপ করেছিল। জানো তো দিদি, আমি একটা কথা ভাবছি, এত কালো মেয়ের যদি এবার একটা সন্তান হয়, তাহলে কি হবে বলো তো? সেই সন্তান যে আরো কালো হলে মাসিকে আর ঠেকিয়ে রাখা যাবে না গো। একদম পুরো ওখানেই হার্ট অ্যাটাক করবে, মনে হয় স্বর্গের টিকিট কাটা হয়ে যাবে তখন। সে যা বলেছিস রে, এই কালো মেয়ে যদি কোনো সন্তান জন্ম দেয়, আবার সেও যদি কালো হয়, তাহলে আর দেখতে হবে না। ওর যে এত সুন্দর বর ওর ভালোবাসে, তখন আর ভালোবাসবে না, ঝাঁটা দিয়ে একদম ঝেঁটিয়ে বিদায় করবে মা আর সন্তানকে। দেখে নিস, আমার কথায় অক্ষরে অক্ষরে মিলিয়ে নিস, বুঝেছিস? তাতে আমাদের কি গো দিদি, এই কালো ভূতির তো কপাল পড়বে। তখন ওর বর একটা ভালো সুন্দরী মেয়েকে বিয়ে করে নিয়ে ঘরে সংসার ধর্ম করবে, আর এ তখন রাস্তায় রাস্তায় তার সন্তানকে নিয়ে ঘুরবে। সত্যি ভাবা যায়? তবে যাই বলিস আর তাই বলিস, এরকম যদি আমি কালো হতাম না, সেই কবে গলায় কলসি দিয়ে জলে ঝাঁপ দিয়ে দিতাম। আর এই মেয়ে এত সবার কটু কথা শোনে, এত বাজে বাজে কথা বলে এর নামে, এখনো দেখো বেঁচে কি করে আছে তা কে জানে। এইসব কথা বলতে বলতে তারা খুব হাসাহাসি করতে থাকে, কিন্তু অন্যদিকে রূপা তার খুব কষ্ট লাগে তাদের কথা শুনে। তারপর সে জল নিয়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে রূপা গর্ভবতী, কিন্তু সে মনে মনে অনেক ভয় পেতে থাকতো। সে ভাবতো যে তার সন্তান যদি কালো হয়, তাহলে তার মতো যে তার সন্তানকেও সবাই বাজে বাজে কথা বলবে। দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছু মাস কেটে যায়। রূপা অবশেষে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। তবে তার কন্যা সন্তান অনেক সুন্দরী এবং রূপবতী হয়েছিল। তা দেখে তার শাশুড়ি অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা কি করে সম্ভব হতে পারে? তুমি এত কালো আর তোমার মেয়ে এত ফর্সা কি করে হলো? এত সুন্দর দেখতে কি করে সম্ভব হতে পারলো বলো তো দেখি। মা, এবার আপনি এই ছোট্ট এক রক্তি বাচ্চাকে নিয়েই পড়লেন। এতদিন আমি কালো ছিলাম বলে আমাকে নিয়ে অনেক কথা শোনাতেন, কিন্তু দেখুন আপনার নাতনি তো কত সুন্দর হয়েছে। এবার নিন আপনার নাতনিকে নিয়ে এবার আপনি খেলাধুলা সারাদিন করুন। এবার মনে হয় আমার নাতনির কারণে আমি একটু পাড়ায় মুখ দেখাতে পারবো। এটা তো বলতে পারবো যে আমার নাতনি হচ্ছে সব থেকে সুন্দরী। দেখতে দেখতে এমন ভাবে আরো বেশ কিছু বছর কেটে যায়। এদিকে মায়া অনেক বড় হয়ে যায়। তবে মায়া এতটা সুন্দরী হয়েছিল যে ওই গ্রামের সব থেকে সুন্দরী ছিল মায়া।
আচ্ছা মায়ামা, যা তো মা, একটু কলে থেকে জল নিয়ে আয়। বাড়িতে খাওয়ার মতো জল এক ফোঁটা নেই মা। আমি এই যে তরকারি বসিয়েছি, আমি যে এখান থেকে আবার উঠতেও পারবো না মা, অনেক সমস্যায় পড়ে গেছি। যা মা যা। ঠিক আছে মা, সে নয় এনে দেব, কিন্তু মা একটা কথা বলি, তুমি সারাদিন দেখি সবসময় কাজ করতেই থাকো, কাজ করতেই থাকো, তোমার তো অনেক কষ্ট হয় মা। কেন তুমি একটু বাইরে কি ঘুরতে বেরোতে পারো না, বলো তো দেখি? না রে মা, কষ্ট কিসের, কাজ করলে যে মন ভালো থাকে। আর এমনিতে আমার গায়ের রং যে কালো রে মা, একটু যদি ঘুরতে বেরোই পাড়ার লোক যে আমাকে অনেক কটু কথা শোনাবে। এর চেয়ে ভালো কাজ করলে তবু তো সবার মন জয় করতে পারবো রে মা। তবে জানো তো মা, তুমি কালো হলেও তোমার মন যে অনেক সাদা। আমি যদি তোমার মতো হতে পারি, আমি নিজেকে নিয়ে খুব গর্ব করব মা। দেখ মা, ভগবান যেন তোকে খুব ভালো রাখুক রে মা, তবে মানুষজন যেন তোকে মন থেকে ভালোবাসে, তোর সৌন্দর্য দেখে যেন কেউ ভালো না বাসে রে মা। মায়া যখন জল আনতে যায়, ঠিক সেখানে পাড়ার দুটো প্রতিবেশী কথা বলতে থাকে। এই দেখো, এটা যে রূপাকালীর মেয়ে যাচ্ছে গো, কত সুন্দর হয়েছে। মা যে এত কালো, আর মেয়ে দেখো কত রূপবতী হয়েছে। মনে হয় এত রূপ আমাদের পাড়ার কোনো মেয়ের কাছে নেই। সত্যি কি রূপবতী মেয়ে হয়েছে রে বাবা, কখনো তো ভাবতেই পারিনি যে ওই কালীর মেয়ে এত রূপবতী হবে। সে যা বলেছ দিদি, আমাদের এই তল্লাটে এরকম সুন্দরী মেয়ে একটাও নেই যা এই মেয়ের মধ্যে এত সুন্দর আছে। ওর মা তো এত কালো, এত কালো, তার মেয়ে যে এত রূপবতী কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। বাবা, সত্যি সত্যি আমরা ওর মাকে কম অপমান করেছি নাকি? কালো কালো বলে অনেক অপমান করেছি। নিজের শাশুড়ি তো নিজের বৌমাকেও পছন্দ করতো না, আর এখন দেখো নাতনিকে পুরো মাথায় করে রেখেছে। নাতনি ছাড়া যে আর কিছুই চলতে পারে না। তবে জানো তো দিদি, আমি শুনেছি শহর থেকে কেউ একজন নাকি ওই মায়াকে পছন্দ করেছে, ওর রূপ দেখে পুরো মুগ্ধ হয়ে গেছে, বলছে নাকি বিয়ে করার প্রস্তাবও দিয়েছে। তুই এইসব কি বলছিস রে? আরে বাবা, তাহলে একটা কথা বলি, এমন মেয়েকে দেখে কে না মুগ্ধ হবে বলতো? মেয়েটা যা রূপবতী সুন্দরী হয়েছে, যে কোনো ছেলে দেখলে পছন্দ করবে, কিন্তু তবুও ওর মা যে এত কালো আর মেয়ে যে এত সুন্দরী হয়েছে, তবু ওর মায়ের কালো ছায়া মেয়েটার শরীরে একটুও পড়েনি। সবই হচ্ছে কপাল গো দিদি, কপাল। কপাল ভালো থাকলে সব কিছু ভালো হয়। ওই কালোর কপালে দেখো সব কিছুই ভালো আছে। তবে শাশুড়িটা একটুখানি খিটখিটে হলেও ওর বর কিন্তু ওর পাশে ছিল এবং ভালোবাসে। সে যা বলেছ, মালতী মাসি নাতনির মুখ দেখে বৌমার কালো রং যে ভুলে গেছে, সেই কারণে তো বৌমার নামে এখন আর কোনো কিছু বলে না। সব সময় দেখো নাতনির নামে প্রশংসা করতেই আছে। এমনভাবে গ্রামের সবাই কালো রূপার মেয়েকে নিয়ে সবাই প্রশংসা করতে থাকতো, তার সৌন্দর্য এত সুন্দর ছিল। কি রে মা, তুই তো সেই গেছিস কখন? তা এত দেরি হলো কেন বলতো? কোথায় বসে গল্প করছিলিস বলতো দেখি? জানো তো মা, জল আনতে যখন গিয়েছি পাড়ার দুটো বউ আমাকে নিয়ে কথা বলছিল, আমার সৌন্দর্য দেখে ওরা কিনা প্রশংসা করছিল, কিন্তু আমি কিচ্ছু বলিনি, আমি চুপচাপ দাঁড়িয়ে হাসছিলাম মা। দেখ মা, ওদের কারো কথায় একদম কান দিবি না। পাড়ার লোকেদের কাজ শুধু খালি সবাইকে নিয়ে আলোচনা করা। জানিস তো মা, আমার গায়ের রং কালো বলে আমি কিন্তু কম কথা শুনিনি রে মা। পাড়ার সবাই আমাকে এখনো পর্যন্ত সেই কালো কালো নিয়েই বসে আছে রে মা। আমি বুঝি মা, সব বুঝি। তবে জানো তো মা, আমি মাঝে মাঝে ভাবি, যদি এখনকার মানুষজন যদি রূপ না দেখে মনটা দেখে ভালোবাসতো, তাহলে আজকে তোমার গায়ের রং দিয়ে কেউ তোমাকে অপমান করতো না মা। অপমান নয় রে মা, এটা আমার ভাগ্যের পরীক্ষা। তবে জানিস তো মা, আমি অনেক গর্বিত যে তোর মতো একটা সুন্দর মেয়ে পেয়েছি। তবে জানো তো মা, একদিন না একদিন সবাই সবার নিজের ভুল বুঝতে পারবে অবশ্যই। যারা তোমাকে অপমান করে তারাই একদিন তোমার প্রশংসা করবে, তুমি দেখে নিও মা। দেখ মা, আমাকে কে সম্মান করলো না করলো তাতে আমার আর কিছুই যায় না রে মা। আমার পরিবার যে আমার পাশে আছে, আর তুই তো আমার আলো, তোর আলোতে আমি পথ চলবো রে মা।
তবে অন্যদিকে এই গ্রামের ধনী বাড়ির ছেলে ছিল অর্ণব। তবে সে দুদিন হয়েছে শহর থেকে বাড়িতে ফিরে এসেছে। তবে একদিন অর্ণবের মা বাসন্তী অর্ণবকে বলতে থাকে, শোন বাবা, তোর যদি কোনো মেয়েটে পছন্দ হয় তাহলে বলিস রে বাবা। আর শোন, ভুলেও এই গ্রামের মধ্যে কোনো মেয়েকে যেন আবার পছন্দ করিস না। আমার অনেক দিনের ইচ্ছা আছে রে বাবা, তোর জন্য একটা লাল টুকটুকে বউ নিয়ে আসবো, বুঝেছিস? কেন মা, তুমি শহরের মেয়েকে এত কেন পছন্দ করো? আর এমনিতে গ্রামের মেয়েরা তো ভালো হয়। তুমি যে বলছো গ্রামের কোনো মেয়েকে আমি পছন্দ করব না, তাহলে কি গ্রামে কি কোনো সুন্দর মেয়ে নেই নাকি বলো তো? দেখ বাবা, আমার ইচ্ছা তোকে একটা শহরে সুন্দরী বড়লোক মেয়ে দেখে বিয়ে দেব। আর গ্রামেতে কোথায় আর ভালো ভালো মেয়ে আছে? একটা মাত্র মেয়ে আছে, তাকে তো খুব সুন্দর দেখতে, কিন্তু সেই মেয়ের সাথে আমি তোকে কখনোই বিয়ে দেব না। ওটা হচ্ছে কালো মায়ের মেয়ে, বুঝেছিস? ওর মা যে খুব কালো রে বাবা, তাই কালো মায়ের মেয়ের সাথে আমি তোকে বিয়ে দিতে চাই না। মা, কাউকে কখনো গায়ের রং দিয়ে বিচার করো না তো মা। গায়ের রং দিয়ে কি হবে বলো তো? মানুষের মনটা যদি পরিষ্কার হয় তাহলে গায়ের রঙের সাথে কি দরকার আছে বলো তো? আর তুমি যে বলছো গ্রামের সুন্দরী মেয়ে একটাই আছে, তা তার নাম কি শুনি দেখি একটু। দেখ বাবা, ওইসব তুই একদম বুঝবি না। আমি তোকে স্পষ্ট কথা একটা জানিয়ে দিচ্ছি, তুই গ্রামের কোনো মেয়ের দিকে একদম তাকিয়েও দেখবি না, বুঝেছিস? আমি তোকে একটা শহরের ভালো মেয়ে দেখে বিয়ে দেব। তুই যদি পছন্দ করে থাকিস তো সেটাও বল, আমি তার সাথে তোকে বিয়ে দেব। তবে সে যেন শহরের মেয়ে হয়, বুঝেছিস? দেখো মা, এইসব বিয়ে নিয়ে এখন আমি ভাবছি না, তাই তুমি আমার কানের ধারে এইসব বিয়ে বিয়ে আর বলো না তো মা। দেখা যাবে, যখন আমার মেয়ে পছন্দ হবে তখন নয় আমি তোমাকে বলবো। তবে একদিন মায়ার রাস্তা দিয়ে যাচ্ছিল, আর যেতে যেতে অর্ণবের সাথে মায়ার প্রথম দেখা হয়ে যায়। আচ্ছা শোনো, তোমার নাম মায়া তাই না? মায়া অর্ণবের মুখে তার নাম শুনে সে অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, হ্যাঁ আমার নাম মায়া, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? দেখো, তুমি তো আমাকে চিনবে না, কিন্তু প্রথম দেখাতেই আমি তোমাকে কিন্তু চিনতে পেরেছি। তবে তোমাকে আমি আগেও কোথাও দেখেছি। জানো কোথায় দেখেছি? আমার স্বপ্নে দেখেছি। আচ্ছা, তাহলে আপনি সব অচেনা মেয়েদের সাথে এমনভাবে কথা বলেন? তারপর অর্ণব মায়াকে সব ঘটনা খুলে বলে। সে দুদিন হয়েছে তাই শহর থেকে বাড়িতে ফিরে এসেছে। আচ্ছা, তাহলে আমি এবার বুঝতে পেরেছি, আপনি শহরে পড়াশুনো করেন। তাহলে নিশ্চয়ই শহরের মেয়েগুলো আপনার এমন কথা শুনে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমি বাবা গ্রামের মেয়ে, এত বড় বড় কথা শুনলে আমারই লজ্জা লাগে। না না মায়া, শহরের মেয়েরা এতটা সহজ সরল নয়। তবে জানো তো মায়া, তুমি না খুবই ভালো আর খুবই সাদাসিধে। দেখো, গ্রামের সব মেয়েরাই সহজ সরল। সবার সাথে একবার ভালোভাবে কথা বলে তো দেখো, সবাইকে তোমার পছন্দ হয়ে যাবে। না না মায়া, তুমি থাকতে আর কাকে পছন্দ করব? তোমাকে যে প্রথম দেখাতেই আমার খুব পছন্দ হয়ে গেছে। বলতে পারো আমার মনে যে তোমার জন্য একটা জায়গা করে নিয়েছি। মায়া অর্ণবের এমন কথা শুনে সে লজ্জা পেয়ে যায়। সে আর কোনো কিছু কথা বলে না। ওখান থেকে সে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে দিন কাটতে থাকে। তবে অর্ণব আর মায়ের মধ্যে মেলামেশা বাড়তে থাকে। বলতে গেলে তারা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে গেছিল। তবে এই ব্যাপারটা গ্রামের মধ্যে অনেকেই জেনে গিয়েছিল, তাই গুঞ্জনটা একটু বেশি হয়ে গেছিল। তবে একদিন মায়ের কাছে একটা বউ এসে বলতে থাকে, আরে কি রে রূপা, তুই কি কিছু শুনেছিস যে গ্রামের মধ্যে কি কথাবার্তা হচ্ছে না হচ্ছে? তোর মেয়ের সাথে নাকি ওই যে শহর থেকে পড়াশুনো করে এসছে ছেলেটা না, তার সাথে নাকি একটু প্রেম টেম চলছে নাকি শুনলাম। এইসব তুমি কি বলছো বলো তো দিদি? চুপ করো চুপ করো, কোথা থেকে যে কি শুনে নেবে তার কোনো ঠিক নেই। আর আমি আমার মেয়েকে ভরসা করি গো, ও এমন ভুল করবে না কখনো। দেখ রূপা, আমি নয় চুপ করে যাব, কিন্তু সমাজকে কি চুপ করাতে পারবি বলতো? সমাজ এটা কখনো মেনে নেবে না যে কালো মায়ের মেয়ে শহরের ছেলেকে ভালোবাসে। তারে এটা কি করে মেনে নেবে বলতো? আর এমনিতে এই ব্যাপারটা গ্রামে যে পুরো ঢিঢি পড়ে গেছে রে, সবার মুখে বলা কওয়া করছে। এইসব কি বলছো দিদি? এমনিতে আমার গায়ের রং নিয়ে পাড়ার লোকরা অনেক কথা বলে,
আর তার ওপর যে আমার মেয়ে কাউকে ভালোবাসে, এটা নিয়ে যে কি হবে না হবে তা এখন থেকে আমি বুঝতে পারছি। সবাই যে বাড়িতে এসে এসে আমাদেরকে কথা শোনাতে ছাড়বে না। আর তখন সেখানে মায়া চলে আসে। মায়া মা, আমি এইসব কি শুনছি রে মা? লোকে যেই সব কথাগুলো বলছে এগুলো কি সত্যি? তুই ওই শহরের ছেলেটাকে ভালোবাসিস? মা, ও শহরের ছেলে না, ও তো আমাদের গ্রামেরই ছেলে। তবে শহর থেকে পড়াশুনো করে এসেছে, তাই তোমরা শহরের ছেলে করছো। তবে সত্যি কথা বলছি মা, আমি ওকে সত্যি ভালোবাসি, কিন্তু সবাই যে আমাকে দোষ দিচ্ছে মা। আমি কি করি বলো তো মা? আমি তো একা ভালোবাসিনি, ও তো আমাকে সমান পরিমাণে ভালোবেসেছে। দেখ মা, ভালোবাসা কোনো পাপ না রে মা, কিন্তু লড়াইটা হচ্ছে সব থেকে বড় কঠিন। তুই যদি মন দিয়ে ভালোবাসিস তাহলে সাহস রাখ মা মনে, আর একদম ভয় পাবি না। সবাই যে তোকে অনেক ভয় দেখাবে, কিন্তু না, মনের জোরটা রাখ মা। মা, আমি হচ্ছি তোমার মেয়ে, কেউ আমাকে মোজরাতে ভাঙতে কিছুই পারবে না। গ্রামের লোকেরা তো তোমাকে নিয়ে অনেক কথা বলেছিল, কিন্তু তুমি নিজেকে শক্ত রেখেছিলে। তেমনই মা, আমি তোমার মেয়ে হয়ে আমি নিজেও শক্ত থাকবো। অন্যদিকে অর্ণবের মা জানতে পারে অর্ণবার মায়ের সম্পর্কের ব্যাপারে। তখন অর্ণবের মা অর্ণবকে বলতে থাকে, কি রে অর্ণব বাবা, আমি এইসব কি শুনছি? গ্রামের লোকেরা কি বলছে বলতো? তুই ওই কালো মায়ের মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ মা, আমি মায়াকে খুব ভালোবাসি, আর আমরা দুজন দুজনকেই ভালোবাসি মা। আর তুমি তো বলছিলে আমাকে বিয়ে দেওয়ার জন্য, তাহলে তুমি মায়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও মা। অর্ণব, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কালো মায়ের মেয়েকে বিয়ে করবি? সমাজে মুখ দেখাবি কি করে বল তো দেখি? না, আমি কখনো ওই মেয়েকে আমার বৌমা হিসাবে মেনে নেব না। মা, আমি ওকে তো ভালোবাসি, আর এমনিতে ওর মায়ের গায়ের রং কালো, তা কি হয়েছে বলো তো? ওর মাও তো মানুষ। তাহলে তোমরা গায়ের রং দেখে কেন এমনভাবে বিচার করছো মা? এটা কিন্তু একদম ভালো না মা। তবে দেখ অর্ণব বাবা, একটা কথা কান খুলে শুনে নে, ওই মেয়েকে যদি তুই বিয়ে করিস আমি কখনো মেনে নেব না। তারপর গ্রামের সবাই মিলে অর্ণব এবং মায়ের ব্যাপারটা নিয়ে গ্রাম সভা বসায়। শোনো সবাই শোনো, তবে ভালোবাসা কোনো অপরাধ না, কিন্তু সমাজের মান সম্মানটাও তো রাখতে হবে। দেখুন প্রধান মশাই, আমি আর মায়া দুজন দুজনকে ভালোবাসি, তাই আমি মায়াকে বিয়ে করতে চাই। তাই সমাজ কি বললো না বললো তাতে আমার কোনো যায় আসে না। দেখুন গ্রাম প্রধান মশাই, আমরা এটা কখনো মেনে নেব না। আমরা চাই না যে ওই একটা ভালো ছেলের সাথে এই কালো মায়ের মেয়ের সাথে যেন বিবাহ না হয়। প্রধান মশাই, আমারও একই অনুরোধ, আমি মেনে নিতে পারবো না ওই মেয়ের সাথে আমার ছেলেকে আমি কখনোই বিয়ে দেব না। আপনি কিছু একটা করুন প্রধান মশাই। আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি এমন একজনকে ভালোবেসেছি, সে আমার গায়ের রং দেখে না, আমার মনটাকে চিনতে পেরে আমাকে ভালোবেসেছে। এটাই ছিল তার অপরাধ হয়তো। প্রধান মশাই, আমি জানি মানুষের কটু কথা কেমন হয়, সেটা একমাত্র আমি ভালোভাবে জানি। আজকের আমার গায়ের রং দেখে এই গ্রামের সবাই আমাকে অনেক কথা শুনিয়েছে, কিন্তু সব কষ্ট যে আমি আমার বুকে চেপে রেখেছিলাম, কাউকে কোনো কিছু উত্তর দিইনি। আমার স্বামী আমার পাশে ছিল, আমার শাশুড়ি মাও একদিন আমাকে অনেক বাজে বাজে কথা বলতে শুনিয়েছে, কিন্তু তাও আমি কোনো উত্তর দিইনি। একটা মেয়ে যখন কালো হয় তার কতটা কষ্ট হয় একমাত্র সেই জানে। তার আশেপাশে সবাই তাকে অনেক কথা শোনায়, কিন্তু সব কিছু জানার পরও আমি মুখ বন্ধ করে চুপ করেছিলাম। তবে আমার মেয়ে সুন্দর, তবে শুধু মুখে না, ওর মনের ভিতরটা যে অনেক সুন্দর। আমি গর্বিত যে এমন একটা মেয়েকে আমার পেটে ধরেছি। আজকে এমন সময় এসে গেছে যে সবাই সবার গায়ের রং দিয়ে বিচার করে যে কে ভালো কে খারাপ। তাই তো দেখো, যারা কালো হয় সমাজের মানুষ তাদেরকে কতটা ছোট এবং নিচু চোখে দেখে, তাদেরকে অপমানের ওপর অপমান করতেই থাকে। তবে তারা এটা বুঝতে পারে না যে তাদের মনেও কেমন কষ্ট হচ্ছে না হচ্ছে। রূপার এমন কথা শুনে কেউ আর কোনো কিছু কথা বলে না, সবাই শান্ত হয়ে যায়। তখন অর্ণবের মা বাসন্তী বলতে থাকে, রূপা, আমাকে সত্যি ক্ষমা করে দাও। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমি অনেক বড় ভুল করেছি। তবে আজকের একটা কথা আমি শিখতে পেরেছি, ভালোবাসা যে রং দেখে হয় না, মন দেখে হয়। গ্রাম প্রধান মশাই, আমি মায়াকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই। আমি যে অনেক বড় ভুল করেছি, তাই এই ভুলটা আর করতে চাই না।
আমার ছেলের সাথে মায়াকে বিয়ে দেব। তাতে সমাজ কি বললো না বললো তাতে আমার আর কোনো যায় আসে না। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তবে অর্ণব আর মায়ার বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। তারা খুশি খুশি পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে থাকে।